আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমরা বাংলা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ এই টপিকটা থেকে আপনাদের নার্সারি এডমিশনের কোয়েশ্চেন থাকেই, সো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রথমে কি বলতেছে, কবির বই পড়ছে, তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিবে। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে একটা বাক্য। এই দুইটা হচ্ছে এক একটা বাক্য, এবং এখানে কি পড়ছে, তারপরে যে পরীক্ষা দিবে, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ক্রিয়াপদ। ক্রিয়া দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়। তাহলে পড়ছে এবং দিবে এই পদ দুটো দ্বারা কোনো কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে বলে এরা ক্রিয়াপদ। আচ্ছা, যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে আমাদের ক্রিয়াপদ বলে। বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্ট কালে কোনো কার্যের সংগঠন বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয়। উপরে প্রথম উদাহরণের নাম পুরুষ কবির, মানে এটা হচ্ছে নাম পুরুষ কবিরটা। আমরা এই বিভিন্ন ধরনের পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, আমরা এই সকল বিষয়গুলো দেখব। সো এটা হচ্ছে আমাদের কি? কবিরটা হচ্ছে আমাদের নাম পুরুষ। আচ্ছা, এবং তারপরে আমাদের এখানে কি বর্তমান কালে পড়া কার্যের সংগঠন প্রকাশ করেছে। আবার দ্বিতীয় উদাহরণে মধ্যম পুরুষ তোমরা ভবিষ্যৎ ক্রিয়া সংগঠনের সম্ভাবনা প্রকাশ করেছে। তোমরা আগের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাহলে এখানে তোমরা এটা কি? তোমরা হচ্ছে এখানে আমাদের মধ্যম পুরুষ। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের ক্রিয়াপদের গঠনটা কেমন হয়? ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়া বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। এই বিষয়গুলো আমরা স্কিপ করতে পারি, আমরা যে জায়গাটাতে আমাদের বেশি দরকার সে জায়গাতে আমরা চলে যাব। ওকে, এরপর এখানে একটা বিষয় দেখেন, যে অনুক্ত ক্রিয়াপদ। আমাদের এখানে এটা কি বলতেছে? অনুক্ত ক্রিয়াপদ মানে ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, মানে আমাদের ক্রিয়াপদ ছাড়া মনোভাব ঠিকভাবে প্রকাশ করা যায় না। তবে কখনো কখনো বাক্যের ক্রিয়াপদ উজ্জ বা অনুক্ত থাকতে পারে। যেমন ইনি আমার ভাই। আমি এখানে বাক্য যদি থেমে যদি যায় যে ইনি আমার ভাই, তাহলে কিন্তু আমার বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। বাট এখানে কিন্তু আমাদের এই হন কথাটা উজ্জ আছে, মানে আমাদের এখানে যে ভার্বটা সেটা কি অবস্থায় আছে? উজ্জ অবস্থায় আছে। এরপরে আজ প্রচন্ড গরম। আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। তাহলে এখানে যে অনুভূত হচ্ছে এই কথাটা কি অবস্থায় আছে? উজ্জ অবস্থায় আছে। তারপরে তোমার মা কেমন? ঠিক আছে, তোমার মা কেমন, বা এটা আমাদের সম্পর্ক কি? তোমার মা কেমন আছে। তাহলে যে সকল বাক্যে আমাদের ক্রিয়াপদটা উজ্জ অবস্থায় থাকছে সেটাকে আমরা বলি অনুক্ত ক্রিয়াপদ। তাহলে অনুক্ত ক্রিয়াপদ বলতে যেখানে আমাদের ক্রিয়াপদ উজ্জ অবস্থায় থাকে বা লুকিয়ে থাকে, এরকম। এরপরে আমাদের ক্রিয়ার প্রকারভেদ। বিভিন্ন অর্থে ক্রিয়াপদকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আপনাদের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই জায়গাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি দেখেন, সমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। মানে যে ক্রিয়াপদটা দ্বারা বাক্যটা আমাদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া। যেমন ছেলেরা খেলা করছে, এই বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। আমি যদি বলি এই বাক্যটা যে এই বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, আমার বাক্যটা কি কমপ্লিট না? এখানে কোনো শব্দ বা কোনো পদের কি অভাব রয়েছে? অভাব কিন্তু নাই। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে সমাপিকা ক্রিয়া। কিন্তু এরপর যদি আমি বলি যে প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠলে এরপরে কি হবে? এরপরে কিন্তু আমার বাক্যটা পরিপূর্ণ করেনি, সেহেতু আমার এটা হবে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে আমাদের অসমাপিকা ক্রিয়া বলা হয়। এরপর কি হচ্ছে? আমরা হাত মুখ ধুয়ে ব্যাস, এরপর কি আর কিছু আছে? নাই। সো আমাদের এই ধুয়ে কথাটা এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এখানে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসবো। পড়তে বসবো, ঠিক আছে, আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসবো। আচ্ছা, আমরা এখানে কি কয়টা ক্রিয়া আছে আমাদের বাক্যে বলেন তো? আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসবো, এখানে কয়টা ক্রিয়া আছে? দুইটা ক্রিয়া আছে, একটা হচ্ছে হাত মুখ ধুয়ে আর একটা হচ্ছে পড়তে বসবো। দেখেন আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসবো, যাতে আমার বাক্যটা কমপ্লিট না। এরপর কোনো কিছু কি জানার কি কোনো কিছু বাকি আছে? নাই। সেহেতু এই যে পড়তে বসবো, এই পড়তে বসা এইটাকে হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াটা দ্বারা বাক্যটা
পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে বলি যে এই একই বাক্যে, হ্যাঁ, যে এই ধুয়ে, ধুয়ে এটা কি ক্রিয়া, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আসলে স্টুডেন্টরা মনে করে যে আমাদের পরীক্ষাতে হয়তো এরকম ডট ডট দেওয়া থাকবে, যে প্রভাতে সূর্য উঠলে ডট ডট, এটা কি ক্রিয়া। পরীক্ষাতে এইভাবে কোশ্চেন থাকবে না, আপনারা পরীক্ষাতে দিবে আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসবো, এই বাক্যে ধুয়ে, ধুয়ে ক্রিয়াটি কি ক্রিয়া বা ধুয়ে পদটি কি ক্রিয়াপদ, সেটা হবে হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ ধুয়ের পরে কিন্তু আমাদের বাকি অংশ আরো রয়েছে, তাই এই পদটাকে আমরা বলবো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এই পড়তে বসবো, এই বসবোটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। সো একটা বাক্যে আমাদের অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া দুইটাই থাকতে পারে। যে পরীক্ষাতে প্রশ্ন থাকবে আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসবো, এই বাক্যে ধুয়ে কি ক্রিয়া, এটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। আর যদি বলে পড়তে বসবো এটা কি ক্রিয়া, তাহলে সেটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। ওকে, এরপরে দেখেন আমরা বিকেলে খেলতে ব্যাস, সো এই বাক্যটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। আচ্ছা দেখেন এখানে উঠলে, ধুয়ে, খেলতে ক্রিয়াপদগুলোর দ্বারা কথা শেষ হয়নি, কথা সম্পূর্ণ করতে আরো শব্দের প্রয়োজন, তাই এই শব্দগুলোকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। যেমন উপযুক্ত বাক্যগুলো আমরা কেমন ভাবে কমপ্লিট করতে পারি, যে প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হবে, আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম, আমরা বিকেলে খেলতে যাই। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে সমাপিকা ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হবে। আমি কি বললাম যে পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে সমাপিকা ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণত এখানে পড়িয়া, হ্যাঁ, তারপর পড়লে, তারপর পড়িতে, পড়ে, পড়তে, বিভিন্ন ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া। মানে এক কথায় যে অসমাপিকা ক্রিয়া কিভাবে তৈরি হয় সেটা এখানে দেওয়া আছে। যে কোনো ক্রিয়াপদের সঙ্গে যদি পড়িয়া, তারপর পড়িলে, পড়িতে এগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া হয়। আপনার এটা মনে রাখার দরকার নাই যে অসমাপিকা ক্রিয়াতে কি কি যুক্ত থাকে, ব্যাপার না, এগুলো নরমালি আপনি বুঝতে পারবেন। একটা বাক্য যখন আপনার পরীক্ষায় দেওয়া থাকবে সেটা আপনি পড়লে ইজিলি বুঝতে পারবেন যে কোন ক্রিয়াপদটা দ্বারা আপনার বাক্য পরিপূর্ণ হচ্ছে এবং কোনটা দিয়ে হচ্ছে না। ঠিক আছে, ওকে। এরপরে পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে সমাপিকা ক্রিয়া অবশ্যই, আচ্ছা এটা তো হলো। এবার আমাদের ক্রিয়া প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এরপর আমাদের আরেকটা প্রকারভেদ রয়েছে ক্রিয়ার, সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। আমাদের এখানে ক্রিয়ার আরো কিছু ভাগ রয়েছে। যেমন সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া কি, কর্ম অর্থাৎ অবজেক্ট, আমার বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে আমার সকর্মক ক্রিয়া, এবং যদি অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। যেমন যে ক্রিয়ায় কর্মপদ আছে তাই সকর্মক, হ্যাঁ, অর্থাৎ ক্রিয়ার সাথে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে আমাদের ক্রিয়ার কর্মপদ। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কি কিনে দিয়েছেন, কলম কিনে দিয়েছেন, এটা কি আমাদের অবজেক্ট, কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এটাও কি অবজেক্ট। ওকে, এরপরে দিয়েছেন ক্রিয়াপদটির কর্মপদ থাকায় এটি সকর্মক ক্রিয়া। তার মানে এখানে কি কর্ম রয়েছে, তাই আমাদের এটি সকর্মক ক্রিয়া। ওকে, এরপরে যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া বলে। মানে মেয়েটি হাসে, তারপর আর কোনো কিছু কি আছে, নাই। কি হাসে, কাকে হাসে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, কাজে হাসে ক্রিয়াটি হচ্ছে অকর্মক ক্রিয়া। ওকে, বিকর্মক ক্রিয়া অর্থাৎ যেখানে আমাদের দুইটা ক্রিয়াপদ থাকবে সেটাই হচ্ছে বিকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ায় দুটি কর্মপদ থাকে তাকে আমরা বিকর্মক ক্রিয়া বলি। এবং এক্ষেত্রে আমাদের একটা মুখ্য কর্ম এবং একটা হচ্ছে গৌণ কর্ম থাকে। কি থাকে, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। যেমন বিকর্মক ক্রিয়া বস্তুবাচক কর্মপদটিকে মুখ্য বা প্রধান কর্ম বলা হয়। তাহলে যেটা বস্তুবাচক থাকে সেটাকে আমাদের বলা হয় হচ্ছে মুখ্য কর্ম, এবং যেটা আমাদের ব্যক্তিবাচক শব্দ সেটাকে বলা হয় গৌণ কর্ম। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাকি কলম একটা বস্তু, সেটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম। তাহলে বিকর্মক ক্রিয়া বলতে বুঝতে পেরেছে যে একটা বাক্যে আমাদের দুইটা ক্রিয়াপদ থাকবে, এবং যখন দুইটা ক্রিয়াপদ থাকবে এখানে যেটা বস্তুবাচক সেটাকে বলবো হচ্ছে মুখ্য ক্রিয়া, মানে মুখ্য কর্ম বলবো। হ্যাঁ, এক কথায় যেখানে দুইটা কর্ম সেটা হচ্ছে দ্বিকর্মক, এবং যেখানে বস্তুবাচক কর্ম সেটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম, এবং যেটা আমাদের ব্যক্তিবাচক কর্ম দেওয়া থাকবে সেটা হচ্ছে গৌণ কর্ম। আচ্ছা, এরপর আমাদের সমধাতুজ কর্ম, যে বাক্যের ক্রিয়া ও কর্মপদ, বাক্যের ক্রিয়া এবং কর্মপদ অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা হচ্ছে ধাতর্থক কর্মপদ বলা হয়। যেমন সমধাতুজ বা ধাতর্থক কর্মপদ। যেমন আর কত খেলা খেলবে, দেখেন আমার মূল শব্দ আসলে কি, মূল শব্দ হচ্ছে খেল,
মূল শব্দ হচ্ছে খেল, খেল থেকে হয়েছে খেলা, আবার খেল থেকে হয়েছে খেলবে। তাহলে আমরা এখানে কি এই একটা মূল শব্দ থেকে কিন্তু আমাদের দুইটা পদ তৈরি হলো, ক্রিয়াপদ এবং কর্মপদ, সেহেতু আমরা এইটাকে বলবো হচ্ছে সমধাতুজ ক্রিয়া। ওকে, তাহলে দেখেন এবং কর্মপদ খেলা উভয় গঠিত হয়েছে, তাই খেলা পদটি সমধাতুজ বা হচ্ছে ধাতুর্থ আমাদের কর্ম। ওকে, আচ্ছা, তাহলে এখানে কোনটা, এখানে যে খেলা যেটা থাকবে অর্থাৎ যেটা আমাদের এখানে অবজেক্ট আকারে থাকবে, এখানে কিন্তু খেলবে না, খেলা, এই খেলা শব্দটা হচ্ছে আমাদের সমধাতুজ কর্ম। খেলা শব্দটা কি সমধাতুজ কর্ম। ওকে, আচ্ছা, এরপরে সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে। কি করে? অকর্মক ক্রিয়াকে সকর্মক, অর্থাৎ কোনো বাক্য যদি আমাদের অকর্মক দেওয়া থাকে, অর্থাৎ সেখানে আমাদের যদি কোনো কর্ম যদি না থাকে, সেটাই কি করে একটা কর্মপদ নিয়ে আসে। যেমন এমন সুখের মরণ কে মরতে পারবে, দেখেন এখানে মরণ, হ্যাঁ, তারপর কে, তারপর কিন্তু আমরা মরতে পারবে। সো এরপরে বেশ এক ঘুম ঘুমিয়েছি, দেখেন আমাদের এখানে যে ঘুম, বেশ এক ঘুম, এই জায়গাতে আমি যদি থেমে যেতাম তাহলে এখানে আমার কি কোনো তো আসলে ক্রিয়াপদ নাই। এটা আমাদের কি করলো আসলে, এটা কিন্তু আমাদের যে ঘুম ঘুমিয়েছি, এই ঘুমটা কি, ঘুমটা হচ্ছে আমাদের কর্মপদ এবং ঘুমিয়েছি এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, এবং এই দুইটা কি থেকে এসেছে, ঘুম থেকে এসেছে। সো এটাই হচ্ছে আমাদের সমধাতুজ কর্ম। আপনি এখানে এতটুকু বিষয়টা একটু মনে রাখবেন যে সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে, এতটুকু জানলেই হবে। ঠিক আছে, বা এটা আরো যদি আমি ক্লিয়ার করে দিই, দেখেন যে অকর্মক ক্রিয়া বলতে যেখানে কোনো কর্ম নাই, যেখানে কোনো অবজেক্ট নাই, এটা তো অকর্ম। আর যখনই আমি সেখানে একটা সমধাতুজ কর্মপদ নিয়ে আসছি, তখন সেটা তো অবশ্যই সকর্মক হবে। জেনারেল বিষয়, আমি একটা সমধাতুজ কর্মপদ যখন আমি সেখানে নিয়ে আসছি, হ্যাঁ, যেমন ঘুম ঘুমিয়েছি, এখানে আমি যখন ঘুম শব্দ নিয়ে যখন আসছি, তখন সেখানে অবশ্যই একটা কর্মপদ চলে আসবে, সকর্মক তেমনি হবে। সো এটা আপনার পড়লেও যা, না পড়লেও তাই। ওকে, এরপরে দেখেন যে সকর্মক ক্রিয়ার অকর্মক কিছু আমরা রূপ দেখবো এখানে। ঠিক আছে, যেমন দেখেন আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না, কি দেখি না, কাকে দেখি না, উত্তর কি আছে, নাই, তাহলে এটা কি অকর্মক। আবার আমি যদি বলি আকাশে চাঁদ দেখি না, কি দেখি না, চাঁদ দেখি না, তাহলে কিন্তু আমাদের অবজেক্ট রয়েছে, কর্ম রয়েছে, সো এটা হচ্ছে আমাদের সকর্মক। ছেলেটা কানে শোনে না, কি শোনে না, কোনো উত্তর নাই, এখানে যদি আমি বলি ছেলেটা কথা শোনে, তাহলে এটা হচ্ছে কথাটা কি আমাদের কর্মপদ, সো এটা হচ্ছে সকর্মক। জাস্ট আপনি কি বা কাকে দিয়ে আপনি প্রশ্ন করবেন, যদি উত্তর আপনি পেয়ে যান তাহলে সেটা সকর্মক, যদি উত্তর আপনি না পান তাহলে সেটাকে আপনি বলবেন হচ্ছে অকর্মক ক্রিয়া। এরপরে দেখেন প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া বলতে সেই সব ক্রিয়াকে বোঝায় যেখানে কর্তা নিজে কাজ করে না, অন্যজনকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটা হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়া। যেমন যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে আমাদের প্রযোজক ক্রিয়া বলা হয়। ঠিক আছে, ওকে। এবং ব্যাকরণ, সমস্ত ব্যাকরণকে নিযন্ত ক্রিয়া বলা হয়। তাহলে আপনারা মনে রাখবেন ভালোভাবে যে প্রযোজক ক্রিয়ার অপর নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া, প্রযোজক ক্রিয়ার অপর নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। সো আপনার পরীক্ষাতে অপশনে বিভিন্ন জায়গাতে প্রযোজক ক্রিয়া না থেকে নিযন্ত ক্রিয়া দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া প্রযোজনা করে তাকে প্রযোজক ক্রিয়া বলে, প্রয়োজকর্তা বলে। আর এখানে হচ্ছে প্রয়োজকর্তা কি, যাকে দিয়ে ক্রিয়াটি হয় তাকে প্রয়োজ্যকর্তা বলে। আচ্ছা, মানে যেমন আমি আপনাকে পড়াচ্ছি, পড়ার কাজ কি হচ্ছে আপনি করছেন, আপনি হচ্ছে প্রযোজ্যকর্তা, আর আমি যেহেতু আপনাকে পড়াচ্ছি আমি হচ্ছে প্রয়োজকর্তা। যেমন দেখেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখার কাজ কিন্তু আসলে শিশু করছে, মা কি করছে, তাকে সহযোগিতা করছে। সো মা হচ্ছে এখানে প্রয়োজকর্তা, প্রয়োজকর্তা হচ্ছে শিশুকে, এবং প্রয়োজক ক্রিয়া অর্থাৎ এখানে যে ক্রিয়াটা আসলে ঘটছে সেটা হচ্ছে চাঁদ দেখাচ্ছে। এরপরে তুমি খোকাকে কাঁদিও না, এখানে তুমিটাকে প্রয়োজকর্তা, কান্নার কাজটা আপনি করবেন, করবে শিশু, সেই শিশুটা হচ্ছে আমাদের মানে খোকা, এটা হচ্ছে প্রযোজকর্তা। তাহলে প্রযোজকর্তা, প্রযোজকর্তা এবং প্রযোজক ক্রিয়া, আই থিঙ্ক আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখানে একইভাবে যে প্রয়োজক ক্রিয়ারূপে ব্যবহৃত হলে, অর্থাৎ প্রয়োজক যদি আমরা ক্রিয়ারূপে যদি ব্যবহৃত করি তাহলে অকর্মক প্রয়োজক ক্রিয়া সকর্মক হয়। মানে ঘুরে ফিরে একই, যে যেখানে আমাদের কোনো কিছু আমরা অ্যাড করছি, কোনো কর্মপদ যখন আমি নিয়ে আসছি তখন সেটা তো অবশ্যই আমাদের অকর্মকটা সকর্মক হয়ে যাবে, তাই না? ওকে, এরপরে দেখেন প্রয়োজক ক্রিয়ার গঠনটা কেমন হয়ে থাকে।
প্রযোজক ক্রিয়ার ধাতু, প্রযোজক ক্রিয়ার ধাতু সমান কি মূল ক্রিয়ার ধাতু যোগ আ, এটা বাদ দেন। এবার আমরা এখানে দেখব হচ্ছে নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া। বিষয়টা কি যে বিশেষ্য বিশেষণ, বিশেষ্য অর্থাৎ নাউন, বিশেষণ হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যে সকল ধাতু গঠিত হয় সেগুলোকে আমাদের নাম ধাতু বলা হয়। নাম ধাতুর সঙ্গে পুরুষ বা কার্যসূচক ক্রিয়া বিভক্তি যোগে নাম ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়। যেমন বাঁকা, এটা হচ্ছে একটা নাম ধাতু। যেমন কঞ্চিটি বাঁকিয়ে ধরো, এটা হচ্ছে আমাদের নাম ধাতুর ক্রিয়াপদ। সো আপনার এখান থেকে এইটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনার, এটা না মনে রাখলে এটা আপনি পারবেন না। সেটা কি যে বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে যখনই আমাদের আ প্রত্যয় থাকবে, কি থাকবে, আ প্রত্যয় থাকবে, তাহলে সেই সকল ধাতুকে আমরা বলবো হচ্ছে নাম ধাতু। সেই সকল ধাতুকে আমরা বলবো হচ্ছে নাম ধাতু। যেমন এখানে হচ্ছে দেখেন বাঁকা, বাঁকার সঙ্গে আমাদের এখানে আ প্রত্যয় আছে, সেটা হচ্ছে নাম ধাতু। ওকে, তাহলে কঞ্চিটি বাঁকিয়ে ধরো, তাহলে বাঁকা থেকে বাঁকিয়ে কথাটা এসেছে, সেই বাঁকা বা বাঁকিয়ে এটা হচ্ছে আমাদের নাম ধাতু। তাহলে কি বললাম যে যে কোনো বিশেষ্য বা বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে আমাদের আ প্রত্যয় দেওয়া থাকবে, তাহলে সেটা হচ্ছে আমাদের নাম ধাতু আমরা বলতে পারবো। এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়াটা আপনারা একটু খেয়াল করবেন সবাই। যৌগিক ক্রিয়াতে কি বলতেছে যে একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। মানে কি বলছে যে একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ আমি এখানে যেটা দেখলাম না যে একটা বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুইটাই থাকতে পারে। সো এখানে আমাদের এই সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন ঘটনাটি শুনে রাখো, আমি এখানে যদি এই শুনে অবধি যদি থেমে যাই তাহলে এটা কি আমাদের অসমাপিকা ক্রিয়া। আবার আমি যখন বললাম যে ঘটনাটা শুনে রাখো, তাহলে এই বাক্যটা কিন্তু আমাদের কমপ্লিট, অর্থাৎ রাখো কথাটা কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়া। এখন এই অসমাপিকা এবং সমাপিকা দুইজন মিলে কিন্তু একটা অর্থ হচ্ছে যে আমাকে ঘটনাটা শুনতে বলছে। আবার আমি যদি বলি যে তিনি বলতে লাগলেন, আমি এখানে যদি বলতাম যে তিনি বললেন, কি বললাম যে তিনি বললেন। আমি যখন বলবো যে তিনি বললেন, আমার এই বাক্যটা কি সমাপিকা ক্রিয়া দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাট আমি যখন এখানে বলতেছি তিনি বলতে লাগলেন, এখানে বলতে অসমাপিকা ক্রিয়া, লাগলেন হচ্ছে সমাপিকা ক্রিয়া, সেই দুইটা মিলে জাস্ট একটা অর্থ হচ্ছে সেটা কি বললেন। এরপরে ছেলেমেয়েরা শুয়ে পড়লো, কি হলো, আমি যদি এখানে বলি যে ছেলেমেয়েরা শুলো, ছেলেমেয়েরা শুলো বা ঘুমালো, বাট আমি এখানে কি বলতেছি ছেলেমেয়েরা শুয়ে পড়লো, ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লো। জাস্ট শুয়ে পড়লো মানে কি, এটা শুয়াকে মিন করছে, অর্থাৎ শুয়ে আবার পড়লো, সেই অসংখ্য সংখ্যা দুইটা ক্রিয়া নিয়ে একটা কথাই উল্লেখ করছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক ক্রিয়া। এটা আবার আপনার ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জটিল যৌগিককে চলে যায় না, বাক্য আমাদের যৌগিক বাক্য আলাদা এবং যৌগিক ক্রিয়া আলাদা। বিষয়টা কি মনে থাকবে আপনাদের, যৌগিক বাক্য এবং যৌগিক ক্রিয়া দুইটা বিষয় কিন্তু আলাদা। সো যৌগিক বাক্যের সঙ্গে যৌগিক ক্রিয়া কিন্তু মিলাই ফেললে হবে না। ওকে, এরপরে আমাদের এখানে আবার রয়েছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়াটা কি যে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা ইত্যাদি ধাতু যুগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। তাহলে আমাদের এখানে এটাকে আমরা কি বলবো যে মিশ্র ক্রিয়া। যেমন আমরা তাজমহল দর্শন করলাম, এখন গোল্লায় যাও, তারপরে কি বলেছে যে তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম। তার মানে আমাদের এখানে যে বিভিন্ন ধরনের এই যে বিশেষ বিশেষ ধাতু অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা ইত্যাদি আমাদের প্রভৃতি ধাতু যুক্ত থাকছে। আবার মাথায় ঝিমঝিম করছে, এখানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের মিশ্র ক্রিয়া। এখানে যে ক্রিয়ার ভাব যে বিষয়টা দেওয়া আছে এটা আপনাদের দরকার হবে না, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।